এই আসছো সবাই? শুনতে পাচ্ছ আমার কথা তোমরা? জি স্যার। আহ, তোমাদের সাউন্ড এত কম কেন? শুনতে পাচ্ছ তোমরা কথা আমার? ইয়েস স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে, একটা স্লাইড শেয়ারে দিছি, দেখো। আজকে আমরা ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেমটা করব। ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেম মোটামুটি আমাদের আজকে এটা লাস্ট চ্যাপ্টার আর কি। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 1 এর লাস্ট চ্যাপ্টার। আমরা প্রথমে সোর্স, পরে সারফেস ওয়াটার, গ্রাউন্ড ওয়াটার ইনটেক, ট্রিটমেন্ট, কোয়ালিটি ট্রিটমেন্ট, তারপর লাস্ট হচ্ছে এই ডিস্ট্রিবিউশন সিস্টেম। দেখো, আজকের জন্য তোমরা ইয়ার বইটা ফলো করবা, আমার লেকচারটা দেখবা, আর ওই যে তোমাদের আজিজের বইটা ফলো করবা। আমি লেকচারে কোনো চেষ্টা করছি আর কি। আজকের লেকচারে মোটামুটি লেআউট অফ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক থাকবে, মেথডস অফ ওয়াটার ডিস্ট্রিবিউশন থাকবে, ওয়াটার রিজার্ভার থাকবে, আর স্টোরেজ ক্যাপাসিটি থাকবে। দ্য পারপাস অফ ডিস্ট্রিবিউশন সিস্টেম ইজ টু ডেলিভার ওয়াটার, এগুলো প্রিলিমিনারি কথাবার্তা। It is to deliver water to consumer with appropriate quality, quantity and pressure. কোয়ালিটি থাকতে হবে, আমরা কিন্তু কোয়ালিটি এনশিওর করছি আগের ট্রিটমেন্টে। কোয়ান্টিটি থাকতে হবে, আমরা ওয়াটার রিকোয়ারমেন্ট করছিলাম প্রথম দিকে, সেইখান থেকে আমরা কি পরিমাণ পানি দিতে হবে সে কোয়ান্টিটি পাইছি। এবং প্রেসার, তোমার বিভিন্ন পাম্প বা ইনটেক, এখানে তোমার যথেষ্ট পরিমাণ পানির প্রেসার থাকতে হবে। Distribution system is used to describe collectively the facilities used to supply water from its source to the point of uses. একদম সোর্স অনেক পিছনে, নেটওয়ার্কের একদম অনেক কনজিউম থাকে, তাদের কাছে থাকতে হবে পানিতে। রিকোয়ারমেন্টস অফ গুড ডিস্ট্রিবিউশন সিস্টেম, এটা আসতে পারে পরীক্ষায়। ওয়াটার কোয়ালিটি শুড নট গেট ডিটেরিওরেটেড ইন দ্য ডিস্ট্রিবিউশন পাইপস। ডিটেরিওরেট মানে হচ্ছে থমকে যাওয়া আর কি, মানে বা চেঞ্জ হয়ে যাওয়া আর কি। যে কোয়ালিটিটা তুমি সোর্সে একরকম দিছো এবং সোর্সের পরে একদম কনজিউমারের কাছে যাইতে যেন কোয়ালিটি চেঞ্জ না হয়, মানে মাঝপথে যেন কোনো ব্যাকটেরিয়া ইফেক্টেড না হয় বা কোনো কন্টামিনেন্ট যেন এখানে। বুঝতে পারি নাই, ভালো করে আবার বলো। তোমার কথা বুঝতে পারতেছি না, আবার একটু বলবা? কেউ কিছু বলছো আমাকে? আচ্ছা, it should be capable of supplying water at all the intended places with sufficient pressure কি? all the intended places, ওই যে বললাম নেটওয়ার্কের একদম পিছনের দিকে অনেক সময় কনজিউমার থাকে, তাদের জন্য যথেষ্ট পরিমাণ প্রেসার হেড থাকতে হবে যাতে পানি পাওয়ার জন্য। It should be capable of supplying the requisite amount of water during the fire fighting. তোমার ফায়ার ফাইটিং এর জন্য যে পরিমাণ পানির প্রয়োজন হয়, ঠিক ওই পরিমাণ পানি যেন অ্যাভেলেবেল থাকে, ক্যাপাবল, অ্যাভেলেবল করার জন্য যেন ক্যাপাবল হয় আর কি। তাহলে ওইটা হচ্ছে একটা গুড ওয়াটার সাপ্লাই সিস্টেম। The layout should be such that no consumer would be without water supply during the repair of any section of the system. অনেক সময় ওয়াটার পাইপলাইনে একটু প্রবলেম থাকলে আমাদের রিপেয়ারের প্রয়োজন হয়। তোমাকে এমন ভাবে ডিজাইন করতে হবে, যদি তুমি ভালো ওয়াটার সাপ্লাই সিস্টেম ডিজাইন করতে চাও, এমন ভাবে ডিজাইন করতে হবে যেন যে সময়টুকু তুমি রিপেয়ার করবা ওই সময়টুকুতে যেন কোনো গ্রাহক যেন পানি পানি মানে পানি না, পানি পাচ্ছে না এরকম যেন না হয়, তাদের জন্য যেন পানি অ্যাভেলেবেল থাকে। All the distribution pipes should be preferably laid
1 মিটার অ্যাওয়ে অর অ্যাবভ সিওয়ার লাইন। দেখো 1 মিটার দূরে সিওয়ারেজ লাইন থেকে যে ময়লার লাইন থাকবে, ড্রেন থাকবে, তার থেকে কমপক্ষে 1 মিটার দূরে থাকতে হবে ডিস্ট্রিবিউশন পাইপটা। কারণ ওই পাইপের পানিটা আমরা পান করতেছি বা ব্যবহার করতেছি সেটা হচ্ছে সিওয়ারেজ লাইন থেকে 1 মিটার দূরে থাকতে হবে। যারা ঢাকাতে আছো তাদের মাঝে মধ্যে এই অভিজ্ঞতাটা হয়। তারা তোমরা দেখছো কিনা যে আমাদের পানির ট্যাপ দিয়ে যেই পানি আমরা ইউজ করার জন্য আনি, সেই পানিতে অনেক সময় সিওয়ারেজের পানি থাকতে লিক হয়ে যায়, একটার পানি আরেকটায় চলে যায়। ওকে। It should be fairly watertight as to keep losses due to leakage to the minimum. মানে হচ্ছে যে পাইপটা থাকবে এটা যাতে খুব মজবুত থাকে আরকি। যাতে ওয়াটার লিকেজ না হয় এবং লস যাতে না হয় আরকি। এবার আসো layout of distribution network. The distribution pipes are generally laid below the road pavement and as such as their layout generally follow the layout of the roads. নরমালি কমন প্র্যাকটিস হচ্ছে যে রাস্তাগুলো যায় আমাদের, সেই রাস্তাগুলোর নিচ দিয়ে হচ্ছে সাপ্লাইয়ের পানিগুলো যায়। There are in general 4 different types. কয় প্রকারের? 4 প্রকারের। লেআউট সিস্টেমটা হচ্ছে 4 প্রকারের। তারা হচ্ছে ডেড এন্ড সিস্টেম, রেডিয়াল সিস্টেম, গ্রিড আয়রন সিস্টেম, রিং সিস্টেম। ডেড এন্ড সিস্টেম, রেডিয়াল সিস্টেম, গ্রিড আয়রন সিস্টেম, রিং সিস্টেম। মূলত ওয়াটার সাপ্লাইটা এরকম 4 প্রকারের হয়। আসো ডেড এন্ডে। ডেড এন্ডের মূল জিনিসটা হচ্ছে আমরা বাংলাতে বলি কানাগলি। কানাগলির নাম শুনছো তোমরা কেউ? মানে যে গলি দিয়ে ঢুকলে ওই পাশ দিয়ে বের হওয়া যায় না। এটাকে বলে ডেড এন্ড বা কানাগলি আরকি। আমরা মানে কমন লোকাল ভাষাটা হচ্ছে কানাগলি। It is suitable for old towns and cities having no definite pattern of roads. মানে কিছু পুরাতন শহর আছে যেগুলা প্ল্যান্ড সিটি না, হ্যাপহ্যাজার্ড রোড গুলা তৈরি হয়। ওইসব জায়গাতে এই ডেড এন্ড সিস্টেমটা সুইটেবল। দেখো এই এম হচ্ছে মেইন পাইপ, এটা হচ্ছে তোমার মেইন সাপ্লাই। একটা ফিগারটা দেখো, মেইন সাপ্লাই আর ব্রাঞ্চ আর হচ্ছে সাবমেইন। মেইন থেকে যাবে সাবমেইনে, সাবমেইন থেকে যাবে ব্রাঞ্চে। আর এইখানে একটা আছে, সেটা হচ্ছে বাল্ব। তুমি এখানে রেগুলেট করতে পারবা পানিটাকে, পানির ফ্লোটাকে রেগুলেট করতে পারবা। অনেক সময় এইদিকে কোনো প্রবলেম হলে এটা অফ করে দিতে পারবা বা সামহাও এটা রেগুলেট করতে পারবা। ঠিক আছে? দেখো এইদিকে যাওয়ার পরে দেখো সাবমেইন এখানে কিন্তু শেষ, ডেড এন্ড। দেখো এটা এখান থেকে যাওয়ার পরে এখানে শেষ। এখানে এসে এখানে শেষ, এখানে শেষ। মানে এটার ওই মাথায় কিন্তু শেষ, আটকা যায়, ডেড এন্ড এগুলা। এখানে কিছু অ্যাডভান্টেজেস দেওয়া আছে। রিলেটিভলি চিপ, একটু সস্তা। ডিটারমিনেশন অফ ডিসচার্জ এন্ড প্রেসার ইজিয়ার ডিউ টু লেস নাম্বার অফ বাল্বস। এটা হচ্ছে পানির বাল্বের পরিমাণটা কম লাগে। কিছু অসুবিধা আছে। ডিউ টু মেনি ডেড এন্ডস, স্ট্যাগনেশন অফ ওয়াটার অকার্স ইন পাইপ। অনেক বেশি রকমের ডেড এন্ড বলে স্ট্যাগনেশন। স্ট্যাগনেশনটা হচ্ছে এরকম যে একটা জায়গায় যখন পানি তুমি আটকায় দাও তখন পানিটা থাইমা যায়, পানির ফ্লো থাকে না। যেহেতু ডেড এন্ড মানে পাইপটা এক মাথা যে আটকায় গেছে, সুতরাং পানির তো ফ্লো নাই, সেখানে পানি আটকায় থাকে। থাকার ফলে হচ্ছে পানি স্টাক হয়ে যায়, মানে ফ্লোটা থাকে না, থাইমা যায়। এটাকে বলা হয় স্টাগনেশন। যেহেতু ডেড এন্ডের ইয়ে আছে সেহেতু স্টাগনেশন হওয়াটা স্বাভাবিক। এরপর আসে রেডিয়াল সিস্টেম। দ্য এরিয়া ইজ ডিভাইডেড ইন্টু ডিফারেন্ট জোনস। রেডিয়াল সিস্টেমটা ছবিটা দেখাই সরাসরি। দেখো কয়েকটা জোনে ভাগ করছে, কয়েকটা জোনে ভাগ করছে। তার মধ্যে এইখানে একটা ডিস্ট্রিবিউশন রিজার্ভার দেওয়া আছে, এইখানে একটা ডিস্ট্রিবিউশন রিজার্ভার দেওয়া আছে, এইখানে একটা, এইখানে একটা। এই রিজার্ভার থেকে চারদিকে পানি যাচ্ছে, এই রিজার্ভার থেকে চারদিকে পানি যাচ্ছে, এইখান থেকে সেম চারদিকে পানি যাচ্ছে, এইখান থেকে চারদিকে পানি যাচ্ছে। আর এই যে মাঝখানেটা হচ্ছে মেইন। দেখছো? মেইন থেকে এই দিক দিয়ে পানি যাচ্ছে এইখানে সাবমেইন, এই দিক থেকে পানি যাচ্ছে এইখানে সাবমেইন। আর সাবমেইন থেকে যে এই রিজার্ভার থেকে চারিদিকে যেটা সেগুলো হচ্ছে ব্রাঞ্চ। দেখো এই যে বি 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 ব্রাঞ্চ। ঠিক আছে? এটার কিছু সুবিধা অসুবিধা আছে। ইট গিভস কুইক সার্ভিস। এটা পানি খুব ভালোভাবে পাওয়া যায়। ক্যালকুলেশন অফ পাইপ সাইজ ইজ ইজি। পানির পাইপের সাইজ বা ক্যালকুলেশন করাটা আমাদের জন্য সহজ। ঠিক আছে? আর এখানে কস্ট হচ্ছে একটু বেশি। দেখো এখানে রিজার্ভার দেওয়া আছে। আগেরটায় দেখো কোনো রিজার্ভার দেওয়া ছিল না। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আছো তোমরা? জি স্যার। ওকে। দেখো আগের ডিসে কোনো রিজার্ভার ছিল না। এখানে কিন্তু আমাদের একটা রিজার্ভার প্রয়োজন। মানে একটু কস্ট কিন্তু বেশি। ঠিক আছে? এবার আসে গ্রিড আয়রন সিস্টেম।
গ্রিড আয়রন সিস্টেমটা অনেকটা হচ্ছে রেডিয়ালের কাছাকাছি। রেডিয়ালে যেমন বিভিন্ন জোনে ভাগ করে রিজার্ভার ইউজ করছে, এই গ্রিড আয়রন সিস্টেমে কিন্তু রিজার্ভার ইউজ করে নাই। সাবমেইন ব্রাঞ্চ দেখো, আগেরটা হচ্ছে একটা সাবমেইন ছিল, একটা সাবমেইন থেকে রিজার্ভারে চলে গেছে, তারপর রিজার্ভার থেকে ব্রাঞ্চে গেছে। আর এখানে সাবমেইন থেকে ব্রাঞ্চ। ঠিক আছে, মানে এক্সট্রা রিজার্ভার এখানে দেওয়া নাই। মেইন, সাবমেইন, ব্রাঞ্চ, এটা হচ্ছে গ্রিড আয়রন। ইট ইজ সুইটেবল ফর সিটিজ উইথ রেক্টেঙ্গুলার লেআউট হোয়ার দ্য ওয়াটার মেইনস দ্য এন্ড ব্রাঞ্চেস আর লেড ইন রেক্টেঙ্গেলস। আচ্ছা, ওই যে চতুর্ভুজাকার যেটা, মানে প্লান্ট সিটি গুলাতে এরকম হয় আর কি, প্লান্ট সিটি গুলাতে। দেখো কিছু সুবিধা অসুবিধা আছে। ওয়াটার ইজ কেপ্ট ইন গুড সার্কুলেশন ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ ডেড ইন। ওই যে মোটামুটি পানির ফ্লোটা থাকে আর কি, ডেড ইন যেহেতু নাই, পানির ফ্লোটা থাকে। তোমরা একটু হোল্ড করো। শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। কোথায় জেনেছিলাম? ওই যে গ্রিড আয়রন সিস্টেমে। গ্রিড আয়রন সিস্টেমে কিছু সুবিধা অসুবিধা আছে। সুবিধাটা হচ্ছে যে ডেড ইন যেহেতু নাই, তো পানির সার্কুলেশনটা সুন্দর হয় আর কি। তারপরে ইন দ্য কেসেস অফ ব্রেকডাউন ইন সাম সেকশন ওয়াটার ইজ অ্যাভেলেবল ফ্রম দ্য আদার ডিরেকশন। দেখো একটু ওই ছবিটাতে, ধরো কথার কথা, এই জায়গাটায় ধরো, যদি এইখানে যদি তোমার কোনো প্রবলেম ক্রিয়েট হয়, তাহলে কিন্তু এই যে এই মাঝের যে মানুষগুলো বা রেসিডেন্ট গুলো, এখানে কিন্তু তাহলে এই দিক থেকে কিন্তু ওরা পাবে, পানি পাবে। কোনো সামহাও যদি কোনো একটা রিপেয়ারের প্রয়োজন হয়, তাহলে অন্য ডিরেকশনে পানি আসবে। এটা হচ্ছে সুবিধা। অসুবিধা হচ্ছে এক্সাক্ট ক্যালকুলেশন অফ সাইজেস অফ পাইপ ইজ নট পসিবল ডিউ টু প্রভিশন অফ বাল্ব অন অল ব্রাঞ্চ। আছে এখানে বাল্বের পরিমাণটা কিন্তু খুব বেশি, খুব বেশি। দেখো কিছুক্ষণ পর করি বাল্ব, এটা হচ্ছে পাইপের সাইজটা এক্স্যাক্টলি মেজার করা একটু কঠিন। আচ্ছা, এবার আসো রিং সিস্টেম। দ্য সাপ্লাই মেইন ইজ লেন দ্য সাপ্লাই মেইন ইজ লেন অল অ্যালং দ্য পেরিফেরাল রোডস এন্ড সাবমেইনস। আছে এটা ছবি আছে একটা, দেখো এই যে মেইনটা সেটা হচ্ছে চারদিকে, যে মেইন পাইপটা সেটা হচ্ছে চারদিকে, তারপর সোজা হচ্ছে সাবমেইন। এখানে কিন্তু ব্রাঞ্চ নাই, দেখছো খেয়াল করে, ব্রাঞ্চ কিন্তু নাই। মেইন, তারপর হচ্ছে সাবমেইন, মানে হচ্ছে রিং, রিং এর মতো চারদিক থেকে পানি যাবে, তারপর হচ্ছে ভিতরে ভিতরে ঢুকবে, এবং প্রত্যেকটা মেইন থেকে একটা বাল্ব থাকবে। এই যে দেখো, একটা বাল্ব থাকবে, একটা বাল্ব থাকবে। তাহলে the supply main is laid all along the peripheral roads and sub-main branches out from the main. This system also follows the grid iron system with the follow pattern similar in character to that the dead-in system. আচ্ছা, so determine the size of pipes is easy. আচ্ছা, ঠিক আছে। Advantage: water can be supplied to any point from at least two direction. প্রত্যেকটা পয়েন্টের পানি কমপক্ষে দুই ডিরেকশনে আসে। দেখো, এদিক থেকে আসতেছে, আবার এদিক থেকে আসতেছে। ধরো এটাই, ধরো এটা এদিক থেকে আসতেছে, আবার এদিক থেকে আসতেছে। ধরো এইখানে, ধরো এটা এদিক থেকে যাচ্ছে আর ওদিক থেকে যাচ্ছে। প্রত্যেকটা পয়েন্টের পানি হচ্ছে দুই ডিরেকশনের। দেখো যে এখানে একটা পানি এদিকে আসতেছে, এই দিক থেকে পানি আবার এদিকে যাচ্ছে। তুমি যে কোনো জায়গাটাই ধরো, ধরো তুমি এই জায়গাটায় আসো, এই জায়গাটায় পানি কিভাবে আসবে? একটা আসবে এদিক থেকে, একটা আসবে এদিক থেকে। এটা হচ্ছে সুবিধা। মেথডস অফ ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেম। তাহলে এখন গেল এগুলো হচ্ছে, আমি এতক্ষণ যে চারটা পড়লাম, এটা হচ্ছে টাইপস অফ ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেম। ঠিক আছে, লেআউট অফ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বা টাইপস অফ ডিস্ট্রিবিউশন সিস্টেম। এবার আমরা পড়বো হচ্ছে মেথডস অফ ডিস্ট্রিবিউশন সিস্টেম। Methods of distribution system. The efficient distribution system adequate water pressure required at various points depending upon the level of the source topography and area. Level of the source topography and the area, there are local condition, area and the other local conditions. The water may be forced into distribution system by the following ways. দেখো কি কিভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে: গ্র্যাভিটি সিস্টেম, দুই হচ্ছে পাম্পিং সিস্টেম, তিন হচ্ছে কম্বাইন্ড গ্র্যাভিটি এন্ড পাম্পিং সিস্টেম। আমরা মূল জায়গাটা যাওয়ার আগে এই তিনটা নাম একটু খেয়াল করে দেখো। গ্র্যাভিটি সিস্টেম বলতে হচ্ছে যেটা শুধুমাত্র গ্রাভিটেশনাল ফোর্সের মাধ্যমে যেটা হয়, কোনো পাম্প লাগে না। কথার কথা, তুমি প্রথমে
সোর্স থেকে পাম্প দিয়ে পানি পাহাড়ের উচ্চতায় উঠাইছো, পাহাড়ের উপরে তোমার রিজার্ভার ট্যাঙ্কি আছে সেখানে উঠাইছো এবং সেখান থেকে তুমি পানি ছেড়ে দিছো, এবং তোমার সেই পানিটা আসছে কোথায়, তোমার ধরো তুমি তোমার নিচতলায় বা তুমি দুতলায় তিনতলায় থাকো সেখানে। তো এটা হচ্ছে গ্রাভিটি সিস্টেম, মানে ডিস্ট্রিবিউশনটা তোমার কোনো মেকানিক্যাল কোনো ফোর্স ইউজ করা লাগতেছে না, গ্রাভিটেশনাল ফোর্সের মাধ্যমে ডিস্ট্রিবিউশন হচ্ছে। আর পাম্পিং সিস্টেমটা হচ্ছে রিজার্ভার থাকে হচ্ছে আমাদের বাসার নিচে একটা রিজার্ভার থাকে, সেই রিজার্ভার থেকে আমরা পাম্পের মাধ্যমে হচ্ছে এটা আমাদের কনজিউমার পর্যন্ত পৌঁছাই, সেটা হচ্ছে পাম্পিং সিস্টেম। আর কম্বাইন্ড গ্র্যাভিটিয়ান পাম্পিং সিস্টেম হচ্ছে, যেমন ধরো যদি আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থাকে, সেখান থেকে আমরা পাম্পের মাধ্যমে সেটা ছাদে উঠাই, ছাদ থেকে আমরা ছেড়ে দিই, গ্র্যাভিটেশনাল সিস্টেমের মাধ্যমে এসে আমরা আমাদের কনজিউমারের কাছে পাই। এটা হচ্ছে কম্বাইন্ড গ্র্যাভিটিয়ান পাম্পিং সিস্টেম। দেখি এখানে ইয়াতে কি আছে, গ্র্যাভিটি সিস্টেম। সুইটেবল হয় সোর্স অফ সাপ্লাই ইজ এট সাফিসিয়েন্ট হাইট, ওই যে বললাম পাহাড়ের কথা, সাফিসিয়েন্ট হাইট। মোস্ট রিলায়েবল এন্ড ইকোনমিক্যাল ডিস্ট্রিবিউশন সিস্টেম, রিলায়েবল এন্ড ইকোনমিক্যাল কেন, কারণ এখানে আমার পাম্প ইউজ করা লাগতেছে না, খরচ হচ্ছে না, সেই জন্য ইকোনমিক। The water head available at the consumer is just minimum required, মানে ওয়াটার হেডটা কনজিউমারের কাছে যাইতে যে পরিমাণ হেড থাকা দরকার সেটা সেখানে থাকে। The remaining head is consumed in the frictional and other losses। দেখো এখানে কিন্তু অনেক লস থাকে। তোমরা তোমাদের ইয়া আছে, ওইটা কি সাবজেক্টের নাম, হাইড্রোলিক স্ট্রাকচার একটা কোর্স আছে তোমাদের, হাইড্রোলিক্স এন্ড হাইড্রোলিক স্ট্রাকচার, জি সেখানে স্যার। তোমরা এটা পড়ছো এটা? জি স্যার, আমরা করছি স্যার। আচ্ছা, ওইখানে তোমাদের বিভিন্ন রকমের লস থাকে না, হেড লস ডিউ টু সাডেন কন্ট্রাকশন, হেড লস ডিউ টু সাডেন এক্সপানশন, হেড লস ডিউ টু ফ্রিকশন, এরকম পড়ছো? অনেক ধরনের লস থাকে কিন্তু, মানে পানির হেড লস বিভিন্ন কারণে লস হয়। হঠাৎ করে পানির পাইপের ইয়াটা বাইরে গেলে সেখানে কিছু হেড লস হয়, পানির পাইপের ইয়ে কমে গেলে সেখানে কিছু হেড লস হয়, পাইপের ফ্রিকশনের জন্য কিছু হেড লস হয়, আবার ওই পিজোমেট্রিক হাইটের জন্য কিছু হেড লস হয়। তো দেখো, দ্য ওয়াটার হেড অ্যাভেলেবল এট দ্য কনজিউমার, দ্য রিমেইনিং হেড ইজ কনজিউমড ইন দ্য ফ্রিকশনাল এন্ড আদার লসেস। ঠিক আছে, এই সমস্ত লস পার হওয়ার পরে এরকম একটা হাইটে থাকতে হবে যেন হেড লস হওয়ার পরেও যেন এটা তোমার কনজিউমারের থেকে হাইটটা বেশি থাকে। আচ্ছা, এটা হচ্ছে একটা ছবি দেওয়া আছে, দেখো পাহাড়ের উপর একটা রিজার্ভার আছে, সামহাও তুমি এখান থেকে যে কোনো সোর্স থেকে তুমি পানি এখানে আনছো, অথবা এটা একটা রেইন ওয়াটার হারভেস্টিং এর একটা জায়গা, সেখান থেকে কিন্তু পানি গ্রাভিটেশনাল সিস্টেমে আসবে, এটা টাউন। ঠিক আছে, পাম্পিং সিস্টেম, ট্রিটেড ওয়াটার ইজ ডিরেক্টলি পাম্প টু দ্য ডিস্ট্রিবিউশন মেইন উইথ আউট স্টোরিং। আচ্ছা, কোথাও জমা না করে সোজা মেইনে পাঠিয়ে দেওয়া হয়, ডিস্ট্রিবিউশন যে মেইন। অলসো কল্ড পাম্পিং উইথাউট স্টোরেজ সিস্টেম, হাই লিফট পাম্প আর রিকোয়ার্ড। High lift pump are required if power supply fails, complete stoppage of water supply। এই জিনিসটা খেয়াল করে দেখো, পাওয়ার সাপ্লাই যদি ফেল করে তাহলে কিন্তু ওয়াটার সাপ্লাই বন্ধ হয়ে যাবে। এখানে হচ্ছে শুধুমাত্র পাম্পিং এর মাধ্যমে হয়। পাওয়ার সাপ্লাইটা যদি সামহাও ফেল করে তাহলে সোজা হচ্ছে স্টপ, ওয়াটার সাপ্লাই স্টপ হয়ে যাবে। দিস মেথড ইজ নট জেনারেলি ইউজড, আসলে এটা ইউজ করা হয় না। মোস্ট কমনলি ইউজ করা হচ্ছে কম্বাইন্ড গ্র্যাভিটি এন্ড পাম্পিং সিস্টেম। ট্রিটেড ওয়াটার ইজ পাম্প and stored in an elevated distribution reservoir, যেটা আমাদের কৃষি ইউনিভার্সিটিতে আছে। কৃষি ইউনিভার্সিটিতে দেখছো সেন্ট্রালি একটা ওভারহেড ট্যাঙ্ক আছে বা এলিভেটেড স্টোরেজ আছে। ওয়াটার ট্রিটমেন্টের পরে আমরা স্টোরেজে পাঠাই দিই, সেখান থেকে গ্র্যাভিটেশনাল ফোর্সের মাধ্যমে আমরা বিভিন্ন বিল্ডিং এ বা বিভিন্ন কনজিউমারের কাছে পাঠাই। Then supply the consumer by acting the gravity, by action the gravity. The excess water during low demand period get stored in reservoir and get supplied during high demand period। ওই তো, যখন প্রয়োজন হয় পানি সেই ওই সেন্ট্রাল যে থাকে ওভারহেড রিজার্ভার, সেখান থেকে স্টোর থাকে, এফিসিয়েন্ট রিলায়েবল সিস্টেম। এ হচ্ছে ছবি। কৃষি ইউনিভার্সিটির এক্সাম্পল আছে তোমাদের দিলাম, দেখো যে একটা ওভারহেড ট্যাঙ্ক থাকে, ঠিক আছে, এইখান থেকে তোমার পানি পাম্পের মাধ্যমে উঠানো হয় উপরে, ওই যে সোর্স থেকে এসে পানি পাম্পের মাধ্যমে উঠানো হয়, সেখান থেকে আবার পানি ইসের যায়। এবার দেখো সর্বোচ্চ
সর্বোচ্চ কনজিউমারের সর্বোচ্চ জায়গাটা তার চেয়েও হবে, ওই স্টোরেজটা থাকবে তার চেয়ে নিচে। ঠিক আছে, ওকে। এবার দেখো ডিস্ট্রিবিউশন রিজার্ভের। Distribution reservoir, also called service reservoir, or the storage reservoir. Distribution reservoir, service reservoir, or storage reservoir হচ্ছে মোটামুটি একই কথা, which store the treated water for supplying water. Which store the treated of supply, which is store the treated water for supplying water during emergencies. আচ্ছা, and also to help the absorbing the hourly fraction in the normal. আচ্ছা ঠিক আছে, এটা দরকার নাই। আচ্ছা, টাইপস অফ রিজার্ভার দেখো, এখানে দুই ধরনের রিজার্ভার আছে, একটা হচ্ছে সারফেস রিজার্ভার, একটা হচ্ছে এলিভেটেড রিজার্ভার। সারফেস রিজার্ভার হচ্ছে যেটা মাটিতে থাকে বা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার আমরা বলি, আর হচ্ছে এলিভেটেড রিজার্ভার হচ্ছে যেটা ওভারহেড ট্যাঙ্কের মতো আর কি, যেটা ওই যে কৃষি ইউনিভার্সিটির এক্সাম্পল দিলাম, যে আমাদের উপরে সেন্ট্রাল রিজার্ভার থাকে, সেটা হচ্ছে এলিভেটেড রিজার্ভার। এখানে এগুলোর একটু ব্যাখ্যা টাখ্যা দেওয়া আছে, একটু স্কুপ করে যাচ্ছি, তোমরা দেখবা, এগুলো দেখবা। যেটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার যেটা সারফেস, আর এলিভেটেডটা হচ্ছে এই যে এটা হচ্ছে এলিভেটেড রিজার্ভার। ঠিক আছে, পাম্পিং স্টেশন, এখান থেকে পানি আসে, এইখান থেকে ডিস্ট্রিবিউশন হয়। তো এইগুলো তুমি ডিটেলস দেখবে, এগুলো জাস্ট কি তেমন কিছু নাই, একটু ডিটেলস রিডিং করে নিবে আর কি। এই যে এইটাই আমি খুঁজতেছিলাম। ব্যালেন্সিং স্টোরেজ, তিন ধরনের স্টোরেজ থাকে, একটা হচ্ছে ব্যালেন্সিং স্টোরেজ, আর একটা হচ্ছে ব্রেকডাউন স্টোরেজ, আর একটা হচ্ছে ফায়ার স্টোরেজ। এইটাই আমি খুঁজতেছিলাম। একটা রিজার্ভারে তিন ধরনের স্টোরেজ থাকে, একটু মনোযোগ দিয়ে শুনো। একটা হচ্ছে ব্যালেন্সিং স্টোরেজ, একটা হচ্ছে তোমার ব্রেকডাউন স্টোরেজ, একটা হচ্ছে ফায়ার স্টোরেজ। তোমাদের মনে আছে আমরা ওয়াটার রিকোয়ারমেন্ট পড়ছিলাম শুরুতে? এই ওয়াটার রিকোয়ারমেন্টে আমরা কি করছি, পপুলেশন প্রজেকশন বের করছি প্রথমে 10 বছরের জন্য, পানির এলাকায় কতজন মানুষ থাকে ইত্যাদি। ওই জিনিসটা হচ্ছে ব্যালেন্সিং স্টোরেজ। ওইটা হচ্ছে ব্যালেন্সিং হিসেবে কতজন মানুষ, প্রত্যেকটা মানুষের ধরো 10 লিটার করে পানি লাগে, তাহলে 10 জন হলে 100 লিটার পানি লাগবে, সেই 100 লিটার স্টোরেজটা হচ্ছে ব্যালেন্সিং স্টোরেজ। আর ব্রেকডাউন স্টোরেজ হচ্ছে তোমার সিস্টেমে কোনো গন্ডগোল হয়েছে, তোমাকে এটা ঠিক করতে হবে। যতক্ষণ ঠিক করতে হবে ততক্ষণ পর্যন্ত তোমার ইমার্জেন্সি পানি একটা সাপ্লাই থাকতে হবে, ইলেকট্রিসিটি না থাকতে পারে বা পাম্পে প্রবলেম থাকতে পারে। এই প্রবলেমের জন্য তোমার যদি সিস্টেমটা বন্ধ থাকে, তখন ওই সময়ের জন্য, ইমার্জেন্সি সময়ের জন্য পানি সাপ্লাই তোমাকে দিতে হবে। যেই পরিমাণ পানি তখন তোমার স্টোরে রাখতে হবে, সেটাকে বলা হয় ব্রেকডাউন স্টোরেজ। একটা হচ্ছে ব্যালেন্সিং নরমাল, যেটা মানুষের ডিমান্ড থাকে, আর ব্রেকডাউন হচ্ছে ইমার্জেন্সি টাইমে যে সাপ্লাই হবে, সেটা হচ্ছে ব্যালেন্সিং স্টোরেজ, ব্রেকডাউন স্টোরেজ। এরপরে আসো তুমি ফায়ার স্টোরেজ। ফায়ার স্টোরেজ কোথাও যদি আগুন লেগে যায়, তখন এই আগুন নিবানোর জন্য যে পরিমাণ পানি থাকা উচিত বা পানি স্টোর করে রাখা উচিত, সেটাকে বলা হয় ফায়ার স্টোরেজ। তো একটা রিজার্ভারের মধ্যে এই তিনটা জিনিসই তোমাকে ক্যালকুলেট করতে হবে। একটা রিজার্ভারের মধ্যে এই তিনটা জিনিসই তোমাকে ক্যালকুলেট করতে হবে। শুধুমাত্র ব্যালেন্সিং স্টোরেজ দিয়ে যদি তুমি রিজার্ভার ডিজাইন করে ফেলো, তাহলে কিন্তু ভুল করবা, কারণ তোমাকে তিনটাই ক্যালকুলেশন করতে হবে, ব্যালেন্সিং, ব্রেক। আচ্ছা, তোমাদের এইবার একটু একটা জিনিস হচ্ছে যে, একটা যখন তুমি ট্যাঙ্ক ডিজাইন করবা, ধরো সার্কুলার ট্যাঙ্ক ডিজাইন করলা, ওর ওয়াটার ট্যাঙ্ক, সার্কুলার ট্যাঙ্ক ডিজাইন করলে হাইট এবং ডায়ামিটারের রেশিওটা কত হবে? সবচেয়ে ইকোনমিক হাইট এবং ডায়ামিটারের রেশিও হবে সমান, ডায়ামিটার না, হাইট এবং রেডিয়াসের রেশিওটা হবে সমান। তার একটা প্রমাণ আছে, তোমাদের আজিজের বইটাতে এটা আছে। এটা কিন্তু পরীক্ষায় আসে মাঝে মাঝে। পরীক্ষায় আসে হচ্ছে মোস্ট ইকোনমিক ডাইমেনশন অফ এ সিলিন্ডারিক্যাল ওয়াটার ট্যাঙ্ক. Dimensions of tank may be determined by applying the simple principle of calculus maxima and minima. এটা হচ্ছে ধরো একটা ট্যাঙ্কের এরিয়া, টোটাল এরিয়া হচ্ছে এ, এর মধ্যে A1টা হচ্ছে বেজের এরিয়া, বেজ মানে হচ্ছে এই যেটা,
আর A2টা হচ্ছে শেলটার এরিয়া, পিছনের শেল ওটার এরিয়া। তাহলে টোটাল এরিয়া সমান সমান কি বেজের এরিয়া প্লাস শেলের এরিয়া। দেখো বেজের এরিয়া সার্কুলার ট্যাঙ্ক, তো সার্কুলারের এরিয়ার সূত্রটা কি পাই আর স্কোয়ার, আর শেলের যে এরিয়া সেটা সূত্র কি 2πr/h। জানো কি এই সূত্রটা? তোমাদের 19-এ পরিমিতির মধ্যে এটা ছিল। জি স্যার। ওকে। আর ভলিউমটা কি ট্যাঙ্কের? ভলিউমটা হচ্ছে πr²h, একটা সিলিন্ডারের ভলিউম যেটা, তাই না? এটাও 19-এর পরিমিতিতে ছিল। এখন এইখান থেকে আমি এইচ এর মানটা পেয়ে গেছি v/πr²। এখন এই এইচ এর মানটা আমি এই যে এইখানে রিপ্লেস করছি, a = πr² প্লাস 2πr v/r²। ঠিক আছে, ক্যালকুলেশন করার পরে আমার আসছে πr² প্লাস 2v/r। এখন এই জিনিসকে আমি ডিফারেন্সিয়েট করব। এই জিনিসকে ডিফারেন্সিয়েট করব কিসের সাপেক্ষে? রেডিয়াসের সাপেক্ষে, আর এর সাপেক্ষে। তা ডি এই পাশে তো এ ছিল না, ডিডিআর এ, আর এই এখানে আছে 2πr² ডিডিআর 2πr² প্লাস ডিডিআর 2v/r। তো ক্যালকুলেশন করার পরে আমাদের মান আসছে এরকম, ডিডিআর এ সমান সমান 2πr মাইনাস 2v/r²। এটাকে ডিফারেন্সিয়েট করলে এরকম এই জিনিসটা আসে। দেখো r² মানে হচ্ছে 1/r দিলে এইভাবেই আসে আর কি। এবার ম্যাক্সিমার মিনিমার জন্য আমরা জানি ডিডিআর এ = 0। তাহলে আমরা এখানে 0 বসাইতে পারি। 0 বসানোর পরে ক্যালকুলেশন r = h আসছে। তাহলে আমরা দেখতে পারি কি যে মোস্ট ইকোনমিক্যাল ডাইমেনশনের জন্য একটা সিলিন্ডারিক্যাল ট্যাঙ্কের রেডিয়াস হবে সবসময় এটা হাইটের সমান। তা আসতে পারে পরীক্ষায় যে প্রুভ করো যে তোমাদের মোস্ট ইকোনমিক্যাল ডাইমেনশন হচ্ছে রেডিয়াস ইকুয়াল টু হাইট। এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, একটা অঙ্ক আছে সাথে, এখানে দেখো ক্যালকুলেট দ্য ইকোনমিক ডাইমেনশন অফ এ সিলিন্ডারিক্যাল ওয়াটার ট্যাঙ্ক ফর 1 লাখ গ্যালন। এই অঙ্কটা একটু দেখবা। এখানে আরেকটা অঙ্ক আছে এক্সাম্পল, দেখো এখানে এটা একটা প্রমাণ, আসলে অঙ্ক না ঠিক। এটা প্রমাণ করতে বলছে যে in constructing an elevated circular RCC tank, if the cost per square feet of the shell is 1.5 times to that of the floor, what will be the most economical dimensions of the tank? তোমাদের আমি বললাম ওই সময় কি ইকোনমিক ডাইমেনশনটা হবে h = r, কিন্তু এইখানে বলে দিছে যে constructing an elevated circular RCC tank if the cost per square feet of the shell, যদি শেলটা বেজের থেকে 1.5 গুণ বেশি খরচ হয় তাইলে তোমার ওই ইয়াটা কেমন করে চেঞ্জ হবে, বেসটা এবং রেডিয়াসটা এবং হাইটটা কেমন চেঞ্জ হবে, এটা একটু দেখবা ওই একই প্রসেসে r = 1.5h। তো মোটামুটি আমার আজকের ক্লাস এবং এবং হচ্ছে তোমাদের এই 531 কোর্সটা আমি এখানেই ক্লোজ করব। তো আমি সবাইকে যেটা বলার জন্য আসলে আজকে এটা বলেছিলাম যে আমরা কোভিড সিচুয়েশনের জন্য আমি ক্লাসটা তোমাদের ওইভাবে আসলে মানে তৃপ্তি সহকারে নিতে পারি নাই এবং আমি সেই জন্যই তোমাদের আসলে ওই অ্যাসাইনমেন্টের উপরে বা প্রেজেন্টেশনটার উপরে আমি বেশ জোর দিচ্ছি আর কি। তোমরা যারাই যেই টপিকসটা যাদের কাছেই আছে তারা অত্যন্ত সিরিয়াসলি এই প্রেজেন্টেশনটা দিবা। আমি আজকে আমার টোটাল 10টা ক্লাস, সম্ভবত 10টা না কয়টা ক্লাস গেছে, 9টা না 7টা, যাই হোক যে কটা স্লাইড আমার কাছে আছে আমি আজকে আবার তোমাদের মেল করে দিচ্ছি। সবটা আবার একসাথে মেল করে দিচ্ছি, যার যেটা টপিকস তারা ওইখান থেকে ওইটা নিয়ে নিবা। আর প্রেজেন্টেশনটা দিবা তোমরা আজ থেকে ঠিক 9 দিন পরে, 2 তারিখ, সরি 2 তারিখ বলতেছি 12 তারিখ। ঠিক আছে, ওদিন কি রোজা শুরু হয়ে যাবে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা রোজার আগেই নিয়ে নিচ্ছি, কারণ প্রেজেন্টেশনটা একটু আমরা চাচ্ছি একটু ভালোভাবে নিতে আর কি। আর মনে রাখবা যে ওইটাতে কিন্তু আমি মার্কিং করব, তোমাদের মিড টার্মের যে মার্কসটা আছে আমি ওইখানে দিয়ে দিব। ঠিক আছে, আর হচ্ছে তোমাদের যে কেউ একজন আসো আমার কাছে, আসা ওই যে বইটা আমি দাগাই দিব, কালকেই আসো। বইটা আমি একটু দাগাই টাগাই দিব যে কোন কোনগুলা তোমরা প্রেজেন্টেশন স্লাইডে অ্যাড করবা এবং পড়বা, সেটা আমি দাগাই দেবো। সে সবাইকে বুঝাই দিবে। অথবা কোভিড এর জন্য এখন এমনিতেই লকডাউন দিয়ে দিচ্ছে সোমবার থেকে, সুতরাং বাসা থেকে এখন আপাতত সবাই বের হবা না আর কি। কালকেই আসো, একজন যে আসবে কালকে আসো, কালকে আমি দিয়ে দিচ্ছি, পরে তোমরা অনলাইনে ওটা ঠিক করে নিবা।
এই হচ্ছে আমার প্রথম কথা 531 কোর্সের জন্য। কারো কোনো প্রশ্ন আছে এর মধ্যে? আমার কথার মধ্যে আমি আজকে যে ৮টা ৯টা স্লাইড যে কটা আছে আমি পাঠাই দিচ্ছি এখনই। কারো কোনো প্রশ্ন আছে? স্যার আপনি যে বই দাগায় দিবেন ওখান থেকে কি আমরা ওই টপিক গুলাই কি শুধু প্রেজেন্টেশনের জন্য সিলেক্ট না, করব? আমার স্লাইড এবং ওই টপিক। ঠিক আছে? আমার স্লাইডগুলো আচ্ছা এবং জি ওই স্যার। টপিক। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, তাইলে আমি আমাদের তো গ্রুপ ওয়াইজ প্রেজেন্টেশন দিতে হবে। আবার বলো, কথাটা বুঝতে পারিনি। আবার বলো। স্যার আমাদের তো গ্রুপ ওয়াইজ প্রেজেন্টেশন দিতে হবে। হ্যাঁ, গ্রুপ ওয়াইজ ৬টা না ৭টা গ্রুপ। গ্রুপের সবাই কাজ করবা। আর যে কাজ করবা সে গেইনার হবা। এটা আসলে তোমরা এই বয়সে এসে নতুন করে বলার কিছু নাই আমার। আচ্ছা, আমার আরো ২টা কোর্স আছে তোমাদের সাথে। সেটা হচ্ছে ৫৩২ একটা এমবেডেড ইঞ্জিনিয়ারিং 1 এর ল্যাব, আর ৭৩২ একটা মনে হয়, না ৭৫২ একটা, সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন ল্যাব, তাই না? তো আমি কিছুদিনের মধ্যেই তোমাদের ২টা ম্যানুয়াল তৈরি করে তোমাদের কাছে পৌঁছাই দিব। হয়তোবা এটার উপর ২টা ৪টা বা ১টা ২টা ক্লাসও নিব আমি। ক্লাস নেওয়ার পরে তোমরা বাসায় এগুলা দেখবা। বাসায় এগুলো দেখার পরে যদি আমাদের সুযোগ হয় ক্যাম্পাস খোলার পরে আমরা যে কয়টা প্র্যাকটিক্যাল বা ল্যাব পারি আমরা করব। কারণ আমাদের আসলে সবগুলো ইনস্ট্রুমেন্ট নাইও। কিন্তু আমি ম্যানুয়ালটা তৈরি করব সম্পূর্ণ সিলেবাসের উপর। ম্যানুয়ালটা তৈরি করে আমি তোমাদেরকে দিয়ে দিব। এবং অথবা ক্লাসও নিব ১টা ২টা। এবং আমি তোমাদেরকে এই জিনিসটা দেওয়ার পরে তোমরা এগুলো বাসায় ভালোভাবে দেখবা। এবং যদি ক্যাম্পাস খোলার পরে আমাদের সুযোগ হয়, সেই ক্ষেত্রে আমরা ক্যাম্পাস খোলার পরে ল্যাবে ঢুকবো, ল্যাবে ঢুকে এগুলা করব। যে কটা পারি করব। আর যদি সেই সুযোগটা না হয় এবং সেইভাবে কর্তৃপক্ষ যেভাবে সিদ্ধান্ত দেয় আমাদের সেভাবে আগাইতে হবে। কথা কি বুঝতে পারছো? আমি তোমাদের এই ২টা ল্যাবের ম্যানুয়ালটা কিছুদিনের মধ্যেই দিয়ে দিব। আচ্ছা স্যার। ঠিক আছে? জি স্যার। তাহলে আর জি কারো স্যার। কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো। হাতে আর ২.৫ মিনিট সময় আছে, আমাকে ওই যে বের করে দিবে ইয়া থেকে, জুম থেকে। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। তাহলে আমার এই কোর্সটা হচ্ছে একটু ভালোভাবে প্রেজেন্টেশন গুলো রেডি করবা সবাই। সবার কাছে আমার এটা রিকোয়েস্ট থাকলো। মার্কিংও আমি স্যার তোমাদের হ্যাঁ, ফাহিম বলো। ফাহিম কিছু বলতে চাচ্ছ? স্যার প্রেজেন্টেশনের টাইম কতটুকু স্যার? মানে স্লাইড কয়টা হবে মিনিমাম বা ওইটা ম্যাক্সিমাম তোমাদের কয়টা হবে? তোমরা ঠিক করবা। কয়েকদিন পরে ইয়া করবা, থিসিস এর প্রেজেন্টেশন দিবা। তোমাদের প্রেজেন্টেশন বিশ্ব দরবারে যাবে, বড় বড় বিজ্ঞানীদের সামনে যাবে। তোমরা এখন এগুলো জিজ্ঞাসা করলে তো সমস্যা। ঠিক আছে? তাহলে আবার আমরা হয়তোবা আমরা ল্যাব নিয়ে একটা ২টা ল্যাবে হয়তোবা ২টা ক্লাস বা যতটা লাগে ২টার বেশি লাগবে না, ২টা বা ৩টা ক্লাস আমি ২টা ল্যাবের জন্য নিব। নিয়ে তোমাদের আমি ওই স্লাইড গুলো দিয়ে দিব। স্লাইড বলতে হচ্ছে এইটা ম্যানুয়ালটা দিয়ে দিব। আর এটা ঠিক আছে, দ্রুত বলো কারো প্রশ্ন থাকলে আমাকে। তোমরা লকডাউনে বেরোবা না, সাবধানে থাকবা। জি ঠিক স্যার। আছে? ঠিক আছে। কারো কোনো প্রশ্ন থাকলে বলো, না থাকলে ক্লোজ করে দিব এবং ক্লোজ হয়ে যাবে মনে হয়। ঠিক আছে, তাহলে ভালো থাকো। ভালো করে প্রস্তুতি নাও। লিভ নিচ্ছি তাহলে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।